শুরুতেই পল জোসেফ গোয়েবলসের কথা বলি, যাকে আপনারা গোয়েবলস নামে চেনেন। হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাকে অনেকেই বলতেন প্রোপাগান্ডা মন্ত্রী। তার একটাই কাজ ছিল যে যত রকমের আহ, হিটলারের পক্ষে অপপ্রচার প্রোপাগান্ডা চালানো যায়, এবং তিনি প্রোপাগান্ডাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যে কারণে আজও আমরা যে কেউ অপপ্রচার করলে বা প্রোপাগান্ডা করলে তাকে আমরা গোয়েবলসের সাথে কম্পেয়ার করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম কিছু গোয়েবলস আছে। হ্যাঁ, আপনি দেখবেন যে এইসব ইউটিউবাররা ঘুরিয়ে ফিরিয়ে তারা তাদের একটাই কাজ যে সব কিছুতে হিটলারকে যেমন গোয়েবলস মহিমান্বিত করতেন, এরাও কিন্তু ঘুরিয়ে ফিরে ডক্টর ইউনূসকে মহিমান্বিত করেন। যে কৃতিত্বটা ইউনূসের প্রাপ্য না, যে কৃতিত্বটা অন্যের প্রাপ্য, সেটাও জোর করে এনে এরা ইউনূসের উপরে চাপিয়ে দেন, অ্যাজ ইফ ইউনূস হ্যাজ ডান দিস। তো এই গোয়েবলসদের একটা সমস্যা আছে, এই যে বাংলার গোয়েবলস, এদের একটা সমস্যা আছে যে এরা, হিটলারের গোয়েবলস কিন্তু খুব শিক্ষিত ছিলেন। হি ডিড হিজ পিএইচডি, অনেকগুলো ভালো ভালো জব করেছেন, তারপরে পলিটিক্সে এসেছেন। সো হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট, হি ওয়াজ এ মিসগাইডেড জিনিয়াস। কিন্তু আমাদের এই গোয়েবলস গুলো, বাংলার গোয়েবলস গুলোর একটু মানে হিটলারের গোয়েবলস এর তুলনায় একেবারে ঝামেলা আছে মাথায়। মানে প্রপার ইন্টেলেকচুয়াল যা বলতে আমরা যা বুঝি, সেই জায়গাটায় তারা নেই। কোনো একটা ঘটনা ঘটলে কেন ঘটলো, কার্যকারণ তারা দেখে না। তারা একটা সুপারফিশিয়ালি আপনাকে দেখায়, ইউটিউবে তারা সুপারফিশিয়ালি দেখায় এবং এমন ভাবে দেখায় যেটা আপনার পক্ষে যায়, কিন্তু তারা কখনো কার্যকারণ বিশ্লেষণ করে না। এবারের ঈদ নিয়ে তারা এমন একটা উচ্ছ্বাস তৈরি করেছে ইউটিউবে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ওহ, এবারের ঈদের মতো দ্রব্যমূল্য আর কখনোই নিয়ন্ত্রণে থাকেনি। এবং এই উচ্ছ্বাসটার মূল কারণ হলো এবার কিছু সবজির দাম কম ছিল, যেটা আগে এতটা ছিল না। আচ্ছা, সবজির দাম মার্চ মাসে কেন কম থাকে বলেন তো? ফেব্রুয়ারি মাসে কেন আরো কম থাকে বলেন তো? এর যে কারণ, যে আমাদের সবজিগুলো অধিকাংশ উৎপাদিত হয় মূলত শীতকালে, এবং শীতকালে যখন উৎপাদিত হয় স্বভাবতই এর দাম কম থাকে, যার ইম্প্যাক্টটা বা ইফেক্টটা আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে দেখি। এই যে এবার রোজায় যে সবজির দাম কম ছিল, এটা হলো যে উৎপন্ন হয়েছে, এবং এটা খুব স্বাভাবিক একটা ফেনোমেনা। এইটার কৃতিত্ব দেখলাম আমাদের বাংলার গোয়েবলস গুলোকে, এই ইনুসের চামচাগুলোকে দেখলাম যে এইটার কৃতিত্ব, এই সিজনাল ভ্যারিয়েশনের কারণে যে প্রাইস কম, সেইটার কৃতিত্ব তারা ইউনুসকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, সব সবজির দাম কম ছিল? চারটা লেবুর দাম তাহলে কেন 100 টাকা ছিল? শশার কেজি কেন 100 টাকা উঠলো? লাউ কেন 80 টাকা? সয়াবিন তেলের দামে এবার একটু আসি। রমজানের শুরুতে কিন্তু সয়াবিন তেল মার্কেট থেকে টোটাল হাওয়া হয়ে গেছিল। পরে এটা যখন ফিরছে, ব্যবসায়ীরা 20 টাকা দাম বাড়াতে চেয়েছিল পার লিটার। তো আলটিমেটলি অ্যাটলিস্ট 8 টাকা বেশি দামে পার লিটার বিক্রি হয়েছে। চালের দামের খবর কি? চালের কেজি যেটা একদম মিনিমাম 60 টাকা 65 টাকা, সেটাও 85 টাকায় উঠেছে। 90 95 100 টাকার কাছাকাছি উঠেছে, যেটা কম পক্ষে কেজি প্রতি 20 টাকা বেড়েছে। অথচ দুবাই, দুবাই একটা চাল আমদানিকারক দেশ। দুবাইয়ে কোনো ধান টান চাল হয় না। দুবাইয়ে গত বছর 10 কেজি চালের দাম ছিল 36.5 দিরহাম। এবার দুবাইয়ে সেই চালের দাম, 10 কেজির দাম 24.5 দিরহাম, 12 দিরহাম কমেছে 10 কেজিতে। হোয়ারাজ বাংলাদেশে এই চালের দামটা অনেক বেড়েছে। আমাদের এই গোয়েবলস গুলো, এই ইউটিউবাররা কিন্তু ওই দিকে আর হাঁটে না। তারা, আপনি যাই বলবেন তাদের একটাই কথা, এবার সবজির দাম কম। তো দেখলাম যে ফেসবুকে এটা নিয়ে এমন ট্রল হচ্ছে যে এই যে রিসেন্টলি মিয়ানমারে এবং ব্যাংককে যে ভূমিকম্প হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ, অনেক বিল্ডিং, তো এটার উত্তর হিসেবে বলছে সবজির দাম কিন্তু কম। তো এরা মনে করে যে আমাদের বোধহয় অ্যানালিটিক্যাল কোনো থিঙ্কিং নাই, কোনো ক্যাপাসিটি নাই। ওরা আমরা যা বলে, সাদা চোখে যা দেখি আমরা সেটা বিশ্বাস করি। এই যে সবজির দাম কম ছিল, এর জন্য তো ডক্টর ইউনূসের কোনো কৃতিত্ব নেই। আরেকটা বিষয় তারা খুব দেখছে যে ঈদ যাত্রায় স্বস্তি, এর আগে এরকম আর স্বস্তি হয়নি। আমি আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে এই ঈদ যাত্রার স্বস্তি কেন,
এটা একটু জাস্টিফাই করি। আমরা যদি একটু জাস্ট কয়েকদিন আগের সংবাদপত্রে দেখি যে এবারের ঈদে ৭,২২৪টা কারখানার কর্মচারীরা বেতন পাননি। ৭,২২৪টা কারখানায় কতজন মানুষ কাজ করে? সেই ফ্যামিলিগুলোর ঈদ কি হবে? ৩.৫ লাখ শিক্ষক তারা বেতন পাননি, ঈদের বেতন ও বোনাস পাননি। এই ৩.৫ লাখ শিক্ষকের ফ্যামিলির কথা একটু চিন্তা করেন। ৫ই আগস্টের পর থেকে ১ লাখের বেশি শ্রমিক কর্মচারী তাদের কাজ হারিয়েছে। এইবার আসেন আমরা ঈদ যাত্রা নিয়ে একটু কথা বলি। এই বছর ঈদ যাত্রায় সব মিলিয়ে যাত্রীর পরিমাণ ছিল ৪১ লাখ। গত বছর ঈদুল ফিতরে যাত্রীর পরিমাণ ছিল ৫৭ লাখ। ২০২৩ সালে, গত বছরের আগের বছর, ঈদ যাত্রায় যাত্রীর পরিমাণ ছিল ১ কোটির বেশি। তাহলে এবার কেন যাত্রীর পরিমাণ কমে গেল? স্বভাবতই ১ কোটি বা ৫৭ লাখ লোকের যে লোড, সেই যাত্রীর লোডটা এবার ছিল না। এবার যাত্রীর সংখ্যা অনেক কম ছিল আগের অনেক যে কোনো বছরের তুলনায়। এটার কারণ কি? প্রথমেই হলো অনেক লোক ৫ই আগস্ট থেকে জব হারিয়েছে, সো তারা হয় আগেই গ্রামে চলে গেছে, কিংবা তাদের গ্রামে গিয়ে উৎসব করার মতো অবস্থা নেই। দ্বিতীয় হলো অনেক লোক বেতন পাননি, অনেক লোক ঈদ করতে পারছেন না। তারা কেন বাড়ি যাবেন? বাড়ি যাওয়ার মতো অবস্থা তো তাদের নেই। এদিকে আবার পুলিশ বলেছে ঢাকায় নিজের প্রপার্টি, নিজের বাড়িঘর সামনে রাখবেন, ডাকাতির প্রোটেকশন পুলিশ দিতে পারবে না। অনেকে এ কারণেও যায়নি। এই এই যে ৪১ লাখ লোক গেছে, এর মধ্যে আবার এই যে খুলনার থেকে ট্রেনে যায়, যে পদ্মা সেতুর যে রেল কম্পোনেন্ট, সেটার উদ্বোধন হয়ে গেছে। যমুনা সেতুর যে রেল কম্পোনেন্ট, সেটার উদ্বোধন হয়ে গেছে। এই যে ঢাকার থেকে মানুষ দেশের বিভিন্ন জেলায় যায়, এখন এই যে রাস্তাগুলো, ২ লেনের রাস্তা ৪ লেন হয়েছে, ৪ লেনের রাস্তা ৬ লেন হয়েছে, ৪ লেনের রাস্তা ৮ লেন হয়েছে। অর্থাৎ এই যে রোড ইনফ্রাস্ট্রাকচার গুলো এত ডেভেলপ করেছে, তো মানুষ স্বভাবতই এগুলোর সুফল পাচ্ছে, পাবে, আগামীতেও পাবে। এবং এ কারণে একে যাত্রীর লোড কম, অন্যদিকে রাস্তা, রেল এগুলোর অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো স্বভাবতই এই ঈদ যাত্রাটা স্বস্তির হয়েছে। সবাই বলছে স্বস্তির হয়েছে, কিন্তু কেন হয়েছে কেউ বলে না। ওই যে রেল সেতু, পদ্মা রেল সেতু, ওই যে যমুনা রেল সেতু, ওই যে রাস্তা ৪ লেন, ৬ লেন, ৮ লেন, এগুলো কে করেছে? এগুলো তো সব শেখ হাসিনার সরকারের অবদান। এগুলো তো শেখ হাসিনা গত ১৬ বছরে বাংলাদেশে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ করেছে। কোন গোয়েবলসের মুখে কি একবারও শুনেছেন যে এই কাজগুলো শেখ হাসিনা করেছে? তারা ব্যস্ত এই সব ক্রেডিট ডক্টর ইউনূসের উপরে দেওয়ার। মানে একজন খুব সুন্দর করে একজন ইউটিউবার বলেছেন যে শেখ হাসিনা রান্না বান্না করে আর ডক্টর ইউনূস বসে বসে খায়। তো এই অবস্থা হলো এবারের ঈদ। যে এই যে অ্যাটলিস্ট যাত্রার কম্পোনেন্টে যে স্বস্তি হয়েছে, এর পেছনে একটা ট্রাজিক উপাখ্যান আছে, সেটা কেউ বলে না। আর যেটা ভিজিবল, এই রোড ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য কারণে রেল ইনফ্রাস্ট্রাকচার, এসবের কারণে যে ডেভেলপমেন্ট এবং তার ক্রেডিটটা যে শেখ হাসিনা, সেটা কেউ দেয় না। তারা সবাই শেখ হাসিনার উপরে বিভিন্ন বানিয়ে বানোয়াট অভিযোগ করতেই ব্যস্ত। মানে সব ক্রেডিট আপনাদের, কোনো কিছু না করেই সব ক্রেডিট ডক্টর ইউনূসের, আর সব দোষ হলো এই শেখ হাসিনা। এবার ঈদের আগের একটু বাস ভাড়ার কথা বলি। আপনারা তো বাস ভাড়া বাড়েনি বলেছে। দেখলাম একটা ছবিতে, দেখলাম যে অনেক বাস যাত্রী পাচ্ছে না। আবার বাস ভাড়ার দেখলাম যে ৭০০ টাকার ভাড়া ১৪০০ হয়েছে উত্তরবঙ্গে, ১২০০ টাকার ভাড়া ২৪০০ টাকা হয়েছে। আবার ঢাকা থেকে শরীয়তপুরের ভাড়া ২৫০ টাকারটা ৪০০ টাকা হয়েছে। তার মানে যতটা স্বস্তির ঢাকঢোল পিটানো হচ্ছে, ততটা স্বস্তি ছিল না। মোদ্দা কথা হলো বাংলাদেশের মানুষের মনে স্বস্তি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামগ্রিকভাবে দ্রব্যমূল্যের ভীষণ ঊর্ধ্বগতি, মানুষের হাতে টাকা নেই, মানুষের জব নেই, নতুন কর্মসংস্থান ৫ই আগস্টের পর থেকে বলতে গেলে হয়নি। আবার প্রচুর লোককে ছাঁটাই করা হয়েছে, ১ লাখের বেশি লোক আপনার চাকরি থেকে চাকরি হারিয়েছে। আবার দেশে যে বিনিয়োগ, ৭২% বিনিয়োগ কমে গেছে। তো বিনিয়োগ না হলে তো
নতুন নতুন জব ক্রিয়েশন হয় না, কর্ম। তাহলে আপনি লোককে চাকরি দেবেন কি করে? আপনি চাকরি কেড়ে নিচ্ছেন কিন্তু চাকরি দিতে পারছেন না। সুতরাং এই ঈদ শরণাতীত কালে অন্যতম ট্র্যাজিক একটা ঈদ। এই ঈদে মানুষ এত বেশি প্রতিকূলতার মধ্যে বসবাস করছে যেটা চিন্তাই করা যায় না। অথচ ইনুসের পোষ্য গোয়েবলসদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা ইনুসকে অযাচিতভাবে, মিথ্যেভাবে মহিমান্বিত করতেই ব্যস্ত। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো কিছু দেখে এরা বলে কিন্তু কারণ বিশ্লেষণে যায় না, এবং যখনই কারণ বিশ্লেষণে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রেডিট গোস টু শেখ হাসিনা। বাট সেইখানে তারা কিন্তু ভীষণ কৃপণ। শেখ হাসিনার দোষ আছে, কোনো ক্রেডিট তাকে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, তবুও ঈদ আসে। এবারের ঈদ আমাদের জীবনে কতটা আনন্দ বয়ে এনেছে আমি জানি না, তবুও সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।